Hey guys, welcome to my channel. So as the title suggests, আমি যাচ্ছি দীঘা দুদিনের জন্য। আমার ব্লগ বানানোর ইন্টেনশন ছিল না, এই প্রথমের কিছু ক্লিপ এরম লম্বাভাবে আছে। যাই হোক, তো আমি আর আমার দুটো বন্ধু উঠে পড়েছি দমদম থেকে সেকেন্ড লাস্ট মেট্রোতে। স্প্ল্যানেডে নেমে আমাদের যেতে লাগবে বাস স্টপে, যেখান থেকে সব রিজার্ভেশনের বাস ছাড়ে। আমাদের বাস অলরেডি বুক করা ছিল, আর সেটা 2-3 দিন আগে করলেও পেয়ে যাওয়া যায়। আমরা রেড বাস অ্যাপ থেকে টিকিট কেটেছিলাম। বাসের ওতে লাইভ ট্র্যাকিং ফিচার আছে, যেটা শেয়ার করে দিতে পারো অন্য কারোর সাথে, বাস কখন কোথায় আছে জানার জন্য। আমরা বাস স্টপে পৌঁছে গেছি, আর পৌঁছে দেখি যে আমাদের বাস দাঁড়িয়ে আছে। এই যে ময়ূরী লেখা বাসটি আমাদের। বাসের টাইম ছিল 11:15 রাতে, তাই তার আগে একটু আমরা ওয়াশরুম আর যাতায়াতের সময় খাওয়ার চিপস বিস্কিট কিনে নিয়েছিলাম। আর এটা বাসের ভেতর, দেখতেই পেলে। এবার যেতে যেতে আরেকটু ইনফরমেশন দিই। আমরা যাচ্ছি দীঘা দুদিনের জন্য, যেটা ইনক্লুড করেছে ফিরে আসাটাও। যদিও ফেরার জন্য আমরা আগেই রিজার্ভ করিনি, ওখানে গিয়েই করব কাউন্টার থেকে। যাওয়ার সময় বাসে পার হেড লেগেছিল 800 টাকা মতো করে। বাসটা খুবই ভালো ছিল, মেনলি অন টাইম ছিল। তো দেখতেই পাচ্ছ বাসটা এখন হাওড়া স্টেশনের সামনে দিয়ে যাচ্ছে, আর হল্টে পৌঁছানো অবধি ভিডিও এনজয় করো। একটাই হল্ট থাকে, যেহেতু 4.5 ঘন্টার জার্নি। এখানে খাওয়া, ওয়াশরুম সবই করে নেবার ব্যবস্থা আছে। বাস ওই 10-15 মিনিটসের জন্য দাঁড়িয়েছিল, তো আমরা নেমে একটু এদিক ওদিক ঘুরলাম। দিয়ে আমি একটা কফি নিয়েছিলাম 15 টাকা দিয়ে, কারণ ঘুমানোর প্ল্যান একটুও ছিল না পৌঁছানো অবধি। দেখতেই পাচ্ছ বাসের মধ্যে একটা টিভিও চলছিল, যাতে একটা সাউথ ইন্ডিয়ান মুভি লাগিয়ে দিয়েছিল। কম লোকই দেখছিল, কারণ অনেকজন ঘুমিয়ে পড়েছিল, তাও চলছিল। তো দেখতে দেখতে পৌঁছে গেছি ওল্ড দীঘাতে। আমরা থাকবো ওল্ড দীঘাতেই, কিন্তু বাসটা যাবে নিউ দীঘা অবধি। তাই যাদের নামার তারা এখানেই নেমে গেল। এখান থেকে এবার একটা টোটো করে আমরা হোটেলে যাচ্ছি। 3 জনের 100 টাকা নিয়েছিল। জানি হয়তো বেশি, কিন্তু ওই রাতে আর কিছু ছিল না যাবার জন্যে। তো এটা যেটা দেখছো বিশ্ব বাংলা পার্ক, যেটা করেছে গভর্নমেন্টের থেকে, সেটার পাশ দিয়েই যাচ্ছি। পরে এখানে আসবো আমরা। আমাদের হোটেলের সব ডিটেলস, লোকেশন সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে চেক আউট নিশ্চয়ই করতে পারো। আর এবার হোটেলে যাওয়া যাক। তো হোটেলে পৌঁছে দেখি, যেহেতু ভোরবেলা, মাঝরাত যেটাই বলতে চাও তোমরা, সবাই ঘুমাচ্ছে। তো রিসেপশনিস্ট দাদাকে কল করাতে সে হোটেলের গেট খুলে আমাদের ঢুকতে দেয়। ওই যে দেখতে পাচ্ছ অন্ধকারে 2 জন বন্ধু আমার বসে সোফাতে রিসেপশনে। আমাদের চেক ইন সকাল 9টার আগে হতো না, আর এখন সবে ভোর 5টা, তাই এখানে কমন ওয়াশরুমে মুখ হাত ধুয়ে বসেছিলাম। সানরাইজ দেখবো ভেবে আমরা লাগেজ রেখে বেরিয়ে পড়েছি বিচের জন্যে। তো হোটেলের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, যেটা ঝাউবন হয়ে ডাইরেক্ট সি বিচের সামনে পৌঁছে দেয়। ওয়াকিং 5 মিনিটস মতো বাস। আর হ্যাঁ, আমাদের হোটেলের নাম সি অ্যান্ড স্যান্ড। আর একটু বলি, আমার ফোনটা একটু পুরনো, তাই রেকর্ডিং এর স্টেবিলাইজেশনটা কম। আশা করছি সাপোর্ট পেতে থাকলে পরে একটা ভালো ডিভাইস দিয়ে আরো বেটার ব্লগস করতে পারবো। তো এটা হচ্ছে সেই ঝাউবনের রাস্তা। এখন তো আলো বেরোয়নি, পরে আবার আসবো, তো তখন ভালো করে দেখতে পাবে তোমরা।
ঝাউবনের রাস্তাটা একটু উঁচুতে, ঝাউবনটাও একটু উঁচুতে রাস্তার লেভেলের থেকে, তো দেখতেই পাচ্ছ একটুখানি উঁচুতে উঠতে লাগলো, কিন্তু কোনো ওরকম ব্যাপার নেই যে বয়স্কদের কোনো অসুবিধা হবে, হালকা একটুখানি, তো সেটা যে কেউ উঠতে পারবে। চলে এসেছি বিচের সামনে, দেখতেই পাচ্ছ। এবার এখানে নেমে একটু ছবি টবি তুলবো, তারপর দেখা যাক সানরাইজ যদি দেখতে পাওয়া যায় সামনের দিকে হাঁটতে হাঁটতে। আমার দুই বন্ধু আগেই অনেক নেমে এগিয়ে গেছিল, আমি জাস্ট রেকর্ড করার জন্য পিছিয়ে দাঁড়িয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ সমুদ্র ভোরবেলা শান্ত শিষ্ট, দেখি একটা আলাদা রিল্যাক্স ফিল হয়। সানরাইজ আনফরচুনেটলি দেখা যায়নি, কারণ মেঘ ছিল আকাশে, কিন্তু পরের দিকে রোদ বেরিয়ে যায়। আমরা হাঁটতে হাঁটতে একটু এগিয়ে যাই সময় কাটানোর জন্যে, কারণ হোটেল গেলেও সেই ওয়েটই করতে হতো। এগিয়ে দেখি মাছের জাল টানা হচ্ছে, তাই সব লোক দাঁড়িয়ে। 1.5 ঘন্টা মতো থেকে বিচ সাইডে আমরা আবার হোটেলে চলে আসি, তখনও সময় বাকি ছিল 2 ঘন্টা মতো। তো রিসেপশনিস্ট দাদা খুবই ভালো ছিলেন আর আমাদের ফ্রিতে চা খাওয়ালেন, যেটা ভালো ছিল আর খুব দরকারও ছিল। আর তাছাড়াও রিকোয়েস্ট করাতে দাদা যতটা সম্ভব হয় 9টার একটু আগেই আমাদের একটা রুম অ্যাসাইন করে দেয়। তো এইটা আমাদের রুম, ডাবল বেড বা 4 জন আরামসে থাকতে পারে। আমরা 3 জন ছিলাম, তারপরও একজনের জায়গা ছিল বেডে। তো একটা টিভি, দেন কাবার্ড, আয়না, এসি, আর হ্যাঁ ওয়াইফাই অফকোর্স পেয়ে যাবে। এটা বাথরুম, যেটা ভালো পরিষ্কার ছিল আর বড়ই ছিল। বাইরে ভিউ বলতে তেমন কিছু ছিল না, কারণ বিচ থেকে একটু পিছিয়ে। সামনেই খোলা এরিয়াটা দেখা যাওয়ার মতো, সে যে কোনো রুমেই থাকো না কেন দেখতে পাবে। খাবারগুলো ফ্রি ছিল না, মানে কমপ্লিমেন্টারি ছিল না, কিন্তু দাম ঠিকঠাকই ছিল আর খেতেও ভালো ছিল, ঘরোয়া ধরনের, আর খেয়ে কোনো অসুবিধা হবার মতো না। আমরা সকালে লুচি আর তরকারি নিয়েছিলাম, বড় বড় 4টে লুচি ছিল, সাদা সাদা মুচমুচে লুচি আর আলুর তরকারি। সি ভিউ না হলেও এই হোটেলের পুলটা ছিল সেরা। রুফটপ পুল অনেকটাই বড়, আর তাতে আমরা খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেমে পড়ি। আমরা সমুদ্রে স্নান করিনি, কারণ জোয়ার যে কোনো টাইম আসার সম্ভাবনা ছিল, আর এটা প্রথমবার আসিনি, তাই অতটা কিছু মনে হয়নি। আমরা সব খাবারই হোটেলেই করেছি, কারণ খাবার আবার বলছি খুব ভালো ছিল, এক্সপেক্ট করিনি সেটা। তো আমার দুই বন্ধু নিয়েছিল ফিশ থালি, আর আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খেয়ে নিয়ে একটু ঘুম দিয়ে 4:30-5টা নাগাদ বেরিয়ে পড়ি, হেঁটে সি বিচ হয়ে ওল্ড দীঘার ওই বিশ্ব বাংলা পার্কটার দিকে। ওইখানে একটু ছবি তুলবো আর বসবো বলে। তো এই সেই ঝাউবন, এখন ভালো করে দেখতে পাবে, চাইলে ছবি তুলতে পারো, আর বলতে গেলে সবসময় খালি ছিল জায়গাটা। ঝাউবনটা বেশ অনেকটা জায়গা নিয়ে আর পরিষ্কার ছিল, তো তোমরা চাইলে ছবি তুলতে পারো, আড্ডা মারতে পারো, কিন্তু হ্যাঁ একটু আলো থাকতে করলে সেগুলো ভালো, কারণ যেহেতু কম লোক, রিস্কের চান্স নেই, কিন্তু খুব অন্ধকার, কোনো আলো পাবে না তোমরা।
এখন ভাটা ছিল, কিন্তু বিচের এত পাথর আর বোল্ডার ভাবা যায় না। তাই স্নান করলে ওই সকালে যে বিচ এরিয়াটা দেখালাম, ঠিক এই ক্লিপটার বাদিকে সেই বিচটা, ওখানে করা বেস্ট। আচ্ছা, তো এখানেও হোটেল অনেক আছে, চাইলে আর পেলে নিতেই পারো, কিন্তু পুল দিয়ে সি ভিউ হোটেলে খরচা বেশি পড়বে। তার জায়গায় যদি আমাদের মতো হালকা ওয়াকিং ডিস্টেন্সে থেকে হোটেল নিতে পারো, তাহলে পুলও পাবে, আবার খরচাটাও কম হবে, কিন্তু ফ্যাসিলিটিস সেম। এবার দেখাই তোমাদের পার্কটা। পার্কটাতে যথেষ্ট জিনিসপত্র আছে দেখার মতো, বসে গল্প করার মতো, সময় কাটানোর মতো। রাত্রেবেলা অন্ধকার হলে তো আলো জ্বলে ওঠে, আরো দেখতে সুন্দর লাগে সি সাইডে একদম। আর হ্যাঁ, মানতে হবে জায়গাটা পরিষ্কার রেখেছে, যেটা খুব কমই দেখতে পাওয়া যায় এইসব জিনিসপত্র বানালে, যেগুলো ঠিক থাকে, কিন্তু পরিষ্কার ছিল, অনেক লোক ছিল, আর সত্যি দেখার মতো। পার্ক থেকে এসে ঠিক ওই ঝাউবনের সামনে বেরোলে রাস্তার উপরে একটা হাই লেভেল এরিয়াতে ওপেন সিটিং জোন আছে। আলো নেই, কিন্তু সমুদ্রের হাওয়া খেতে পারো আর ঢেউয়ের গর্জন শুনতে পারো যতক্ষণ। এবার ডিনারে নিয়েছিলাম আমি রুটি আর এক তরকা, যেহেতু চিকেন নিয়েছিলাম দুপুরে, আর ওরা নিয়েছিল চিকেন ভর্তা রুটির সাথে। আবারও খুব ভালো ছিল, দামও ওভার প্রাইস ছিল না। সেদিনের মতো আর কিছু না করে এমনি রুমে এসে বাকি গল্প টল্প করে আমরা শুয়ে পড়ি। সকালে চা অর্ডার দিয়ে চা খেতে খেতে বাইরের সবুজ ভিউ দেখে দেন রেডি হবার পালা ছিল। আজকে আমাদের ফেরত যাওয়ার বাস। আর এরা দুজন না উঠে শুয়ে শুয়ে ফোন ঘেটে যাচ্ছিল, এত ল্যাজ জীবনে। তো রেডি হয়ে লাস্টবারের মতো বেশি দূর না গিয়ে ঝাউবনের মাঝে একটু ফটোশুট করতে গিয়েছিলাম আমরা, কারণ সময় খুব বেশি ছিল না। হোটেল গিয়ে 12টার আগে লাঞ্চ হয় না তৈরি, তো তারপর খেয়ে বেরিয়ে পড়তে লাগবে বাস স্টপের দিকে। আমরা টিকিট আগের দিন ওই পার্কে যাওয়ার সময় গিয়ে কেটে নিয়েছিলাম রিটার্ন বাসের। এবার ছোট্ট করে ফেরত যাওয়ার সময় রাস্তাটা দেখাই হোটেল যাওয়ার। তো লাঞ্চ রেডি হয়ে গেছিল, হোটেলে গিয়ে জানতে পারি। প্লাস হ্যাঁ, এখানে এসিও আছে। আমরা নিয়েছিলাম ভেজ থালি আর 1 প্লেট এক্সট্রা ঝুরি আলু ভাজা।
খাবারগুলো দেখতেই পাচ্ছ, দেখেও রুচি লাগার মতনই, যথেষ্ট ভালো ছিল। ভাতের কোয়ান্টিটি অনেক ছিল, একবারের পর চাইলে আবার নিতে পারো, কিন্তু একবারই যথেষ্ট। তো আমাদের যেতে লাগবে দীঘার বাস স্টপে, ওল্ড দীঘার বাস স্টপে, যেখানে সব টিকিট বুকিং হয় আর বাস থাকে। তো ইজিলি টোটো পেয়ে যাবে, একটু হেঁটে আসতেই, বা হোটেলের সামনে থাকলে তো আরো ভালো। এই যে কাউন্টার, যেখান থেকে টিকিট কাটা হয়েছিল, দীঘার মার্কেট এরিয়া এটা। কিছু কেনার থাকলে আসতে পারো তোমরা, খাবার আর কেনাকাটার জন্য দোকান আছে ভালোই। এই ভিডিওটা মেনলি বা এই ব্লগটা মেনলি ছিল যে তোমরা কম খরচায় কিভাবে উইকেন্ডে ওই 2 দিন 3 দিনের জন্য এসে কাটিয়ে যেতে পারো দীঘাতে, ছোট্ট ভ্যাকেশন করে নিতে পারো। আর তাছাড়া পার্সোনাল যা যা খরচা সেগুলো তো সবার আলাদা আলাদা ব্যাপার। আমাদের ক্ষেত্রে সেই সব খুব একটা ছিল না, যেটুকু নিজেদের দরকার সেই অবধি, তো সেই সব কমই লেগেছে। তাছাড়া ওভারঅল কত কি খরচা হয়েছে সেটা একদম ভিডিওর লাস্টের দিকে বলে দিচ্ছি। এই বাসটা দেওয়া হয়েছিল, দেখে ঠিকঠাকই লেগেছিল, সিট আর সব। বাসটা নিউ দীঘা গিয়ে আরো লোক তুলে তারপর রিটার্ন যেত, কিন্তু একটা প্রবলেম হয়ে যায়। নিউ দীঘার কিছুটা যাওয়ার আগেই এসি কাজ করা বন্ধ করে দেয়, আর সবাই কমপ্লেন করতে শুরু করে। বাসের লোক বলে যে এসিতে প্রবলেম আছে আর বাস নিয়ে যাওয়া যাবে না। তাই বাস ইউটার্ন নিয়ে আবার ফেরত চলে যায় ওল্ড দীঘা। এখানে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল, কারণ খারাপ এসি বাসে গরমের মধ্যে যাওয়া খুবই কষ্টের, কারণ জানলাগুলো সিল্ড ছিল আর টাকা এসি বাসে নিচ্ছিল। কিন্তু যেটা সব থেকে খারাপ লেগেছে, যে কাউন্টার বা বাসের লোক কোনো দায়িত্ব নেয়নি। আমাদের ওল্ড দীঘাতে নামানোর পর বলে সেদিন নাকি আর বাস নেই আর রিপ্লেসমেন্টে বাস দিতে পারবে না তারা। তাই হয় পরের দিনের ওয়েট করতে, কথা কাটাকাটির পর তারপর টাকা রিফান্ডও দেয় তারা। দিয়ে ঠিক ওই কাউন্টারের অপোজিটে একটা কাউন্টার ছিল, দেখতেই পেলে, সেখানে ডেকে বললো যে গভর্নমেন্টের এসি বাস আছে, আর তাই খরচাটাও একটু কমলো আগের বাসটার থেকে। তো সেটারই টিকিট কেটে আধ ঘন্টা মতো ওয়েট করতে লাগলো। আকাশের ওয়েদার খুব ভালো ছিল, কিন্তু মুড অফ হয়ে গেছিল, তাই আর এই বাসটার বাইরের ভিউ নেওয়া হয়নি। সিটগুলো একটু ছোট ছিল, কারণ বাসটাই ছোট ছিল, কিন্তু এসি আর জার্নি কমফোর্টেবল দুটোই। এবার শর্টে তোমাদের একটু টোটাল খরচাটা বলে দিই। আমাদের যাওয়ার সময় বাসে লেগেছিল 540 পার হেড, হোটেলে 866 পার হেড, ব্রেকফাস্ট করতে লেগেছিল 50, লাঞ্চে 200, ডিনারে 144, আর তাছাড়া স্ন্যাক্স বা কিছু যদি করতে চাও সেটা তো তোমাদের ব্যাপার। আর সানডেতে ফেরার সময় ব্রেকফাস্টে আমাদের লেগেছিল 40, রিটার্ন বাস যেহেতু গভর্নমেন্ট এসি বাস ছিল 330, আর লাঞ্চে 120। তোমরা যদি অফ সিজনে আসো বা একটু কম লোক যখন থাকবে, তখন আশা করছি রেটটা এরকমই থাকবে, খুব বেশি চেঞ্জ হওয়ার কথা না। কিন্তু যদি রাশ পিরিয়ডে যাও, হয়তো রুম অ্যাভেলেবিলিটির জন্যে বা যে কোনো কারণে একটু প্রাইসটা এদিক ওদিক হতে পারে, তো সেটা মাথায় রেখেই তোমরা তোমাদের বুকিং করো। বাকি সব ডিটেলস হোটেলের ডেসক্রিপশনে থাকবে, তোমরা সেইখানে কন্ট্যাক্ট করে বাকি কথাটুকু বলে নিতে পারো। বাকি তো তোমাদের পার্সোনাল যা খরচা করবে, কিছু খেলে, অন্য কোথাও যাবার কথা ভাবলে, আরো কিছু কেনাকাটি করলে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে এই শর্ট 2 দিনের উইকেন্ড ওল্ড দীঘাতে ঘুরে আসার ব্লগ, প্লিজ সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো। আবারও এটা আমার প্রথম ব্লগ, জানি অনেক ব্লগার্স আছে দেখার, কিন্তু একটা সাবস্ক্রাইব করলে কারোর কোনো ক্ষতি হবে না। সো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।